আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। উমরা পালনের জন্য কাবাঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। প্রথম দফায় 4 অক্টোবর থেকে উমরা সুযোগ পাবেন সৌদি আরবে অবস্থান করা দেশটির নাগরিক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হতে যাচ্ছে পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশন সেবা। ভোগান্তি ছাড়া ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বিদেশগামীরা। করোনা মুক্ত হলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ফিরলেন দাপ্তরিক কাজে। করোনায় সারা দেশে আরও 37 জনের মৃত্যু, গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 1.5 সহস্রাধিক, সুস্থ হলেন আরও 2000-এর বেশি। সিলেট বিভাগে কমছে করোনায় মৃত্যুর ঘটনা, 5 দিনে একজনের প্রাণহানি। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার তাগিদ চিকিৎসকদের। বাফুফের নির্বাচনে সালাউদ্দিনকে বয়কটের দাবিতে সিলেটে মানববন্ধন, 9 দফা দাবি পেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উমরা পালনের জন্য কাবাঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী 4 অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা খুলে দেওয়া হবে, ফলে মুসল্লিরা আবারও উমরা পালন করতে পারবেন। সৌদি সরকারের এই সিদ্ধান্ত স্বস্তি ফিরেছে উমরা পালনে আগ্রহী মুসলিমদের মাঝে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারী পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবাঘর বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ 6 মাসের বেশি সময় পর অবশেষে উমরা পালনের জন্য কাবাঘরের দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। দীর্ঘদিন ধরে কাবাঘর বন্ধ করে রাখা এবছর উমরা পালন নিয়ে অনেকটাই হতাশ ছিলেন মুসল্লিরা। তাদের জন্য এটা আনন্দের খবর যে এই বছরই তারা উমরা পালন করতে পারবেন। তবে প্রথম ধাপে শুধুমাত্র সৌদি আরবে অবস্থান করা দেশটির নাগরিক ও অধিবাসীরা 4 অক্টোবর থেকে উমরা হজে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম অবস্থায় সৌদি আরবে ও উমরা হজের মোট ধারণ ক্ষমতা 30%, অর্থাৎ একদিনে 6000 হাজিকে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে। উমরা হজে সম্পূর্ণ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় ধাপে 18 অক্টোবর থেকে একদিনে উমরার হাজির সংখ্যা বৃদ্ধি করে 15,000 হাজিকে এবং একই সঙ্গে 40,000 মুসলিমকে গ্র্যান্ড মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হবে, যা সম্মিলিতভাবে মোট ধারণ ক্ষমতার 75%। তৃতীয় ধাপে সৌদি আরবে অবস্থান করা এবং সৌদি আরবের বাইরে থেকেও হজ এবং ইবাদতের উদ্দেশ্যে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হবে। 1 নভেম্বর থেকে প্রতিদিন 20,000 ওমরা হাজি এবং 60,000 ইবাদতকারীদেরকে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে, যা মোট ধারণ ক্ষমতার সমান। আগামী 27 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে অবস্থানকারীরা ওমরা হজের পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও পারমিট পাওয়ার জন্য আবেদন করার পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হননি এই বিষয়ে প্রমাণাদি দাখিল করতে হবে। চলতি মাসেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হতে যাচ্ছে পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশন সেবা। এই সেবা কার্যক্রম কিভাবে দ্রুত শুরু করা যায় তা নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। নতুন প্রযুক্তি হওয়ার কারণে ইমিগ্রেশনের প্রত্যেকটি বিভাগ নতুন করে সাজানো হচ্ছে। পাসপোর্ট নিয়ে যাত্রীরা যাতে বিমানবন্দরে ভোগান্তির মধ্যে না পড়েন সেই দিকে লক্ষ্য রেখে কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন পাসপোর্ট অত্যন্ত নিরাপদ ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ পাসপোর্ট। এই পাসপোর্টধারীরা দ্রুত ও সহজে বিমানবন্দরের গেটের মাধ্যমে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশের বাইরে যেতে পারবেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে তাদের ভিসা চেকিং এর জন্য লাইনে দাঁড়াতে হবে না। এতে বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করতে যাত্রীরা যে ভোগান্তির মধ্যে পড়েন বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তা আর থাকবে না। সময় বাঁচার ফলে কর্মকর্তারা বিমানবন্দরে অন্যান্য কাজে মনোনিবেশ করতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে 3টি পাসপোর্ট গেট বসানো হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যশোরের বেনাপুল ও বাংলাবান্ধা স্থলবন্দরে আরও 50টি গেট স্থাপন করা হবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এইসব গেট স্থাপন করলেও এগুলো পরিচালনা করবে ইমিগ্রেশন বিভাগ। পাসপোর্টের মাধ্যমে একজন বিদেশগামী কারো সাহায্য ছাড়া নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি 1 মিনিটের কম সময় সম্পন্ন হবে। পৃথিবীতে এর চেয়ে নিরাপদ ও সর্বাধুনিক পাসপোর্ট এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি। বিশ্বের 118টি দেশে পাসপোর্ট ব্যবহার করছে, বাংলাদেশ হলো 119তম দেশ। পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পাসপোর্টের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করছে। ইতিমধ্যে ঢাকায় পাসপোর্ট অধিদপ্তর থেকে শুরু করে সকল বিভাগীয় পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা চালু হয়েছে।
অতি জরুরি আবেদনকারী 2 দিনের মধ্যেই ই পাসপোর্ট পেতে পারেন, তবে এর জন্য লাগবে বাড়তি ফি। এর জন্য 2 দিনের সরবরাহ পেতে 8,625 টাকা দিতে হবে। এছাড়া সাধারণ ক্যাটাগরিতে 5 বছর মেয়াদি পাসপোর্ট 21 দিনের মধ্যে পেতে হলে 4,025 টাকা, 10 দিনে পেতে হলে 6,325 টাকা, 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি পাসপোর্ট 21 দিনে পেতে 5,750 টাকা, সমান সংখ্যক পৃষ্ঠার পাসপোর্ট 10 দিনে পেতে 8,050 টাকা পরিশোধ করতে হবে। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি ই পাসপোর্ট 21 দিনে পেতে 6,325 টাকা, 10 দিনে পেতে 8,425 টাকা, 2 দিনে পেতে 12,075 টাকা, সমান সংখ্যক পৃষ্ঠার 10 বছর মেয়াদি ই পাসপোর্ট 21 দিনে পেতে 8,050 টাকা, 10 দিনে পেতে 10,350 টাকা ও 2 দিনে পেতে 13,800 টাকা লাগবে। সূত্র জানায় বিমানবন্দরে ই গেটে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা। যাত্রীরা ই গেটের মনিটরে নিজের আঙ্গুলের ছাপ দিয়ে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করবেন। যদি পাসপোর্টধারী বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে বা তার তথ্য ও ছবিতে মিল না থাকে তবে ই গেটে লালবাতি জ্বলে উঠবে। সূত্র জানায় সব ঠিক থাকলে তিনি ইমিগ্রেশন ফিরিয়ে যেতে পারবেন, তবে কোনো গরমিল থাকলে লালবাতি জ্বলে উঠবে, তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তার হস্তক্ষেপ করবেন। কারো বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে সেটিও সঙ্গে সঙ্গে জানা যাবে। করোনামুক্ত হয়ে নগর ভবনে ফিরছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার প্রায় 3 ঘন্টা তিনি নগর ভবনের দাপ্তরিক কাজ করেছেন। মঙ্গলবার রাতে মেয়র আরিফকে ল্যাব থেকে জানানো হয় তিনি করোনামুক্ত। ফলে তিনি বুধবার সকাল 11টার দিকে তিনি নগর ভবনে যান। দুপুর 2টা পর্যন্ত তিনি নগর ভবনে অবস্থান করে কিছু ই ফাইলিং কাগজপত্র এবং কিছু উন্নয়ন কর্মকাণ্ডের কাগজপত্র স্বাক্ষর করেন। আরিফুল হক চৌধুরী জানান তিনি করোনা ভাইরাস মুক্ত হলেও এখনও দুর্বলতা কাটেনি, তাই বুধবার তিনি শুধুমাত্র দাপ্তরিক কার্যক্রম করেছেন। কয়েকদিন পরে তিনি পুরোপুরি উন্নয়ন কাজ পরিদর্শন সহ অন্যান্য মাঠের কাজে যোগ দেবেন। তিনি বলেন, সিলেটের মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি, আর এই বিপদের সময় মানুষ যেভাবে খোঁজখবর নিয়েছে তা ভুলার নয়। এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে কাজকর্ম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে মেয়র বলেন, ভয় নয়, সচেতনতা দিয়েই আমাদের করোনা মোকাবেলা করতে হবে। এর আগে গত 10 সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তবে নূর আজিজুর এখনও বাসায় আইসোলেশনে রয়েছেন। সারা দেশে করোনায় গেল 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1.5 সহস্রাধিক। একই সময় করোনা জয় করে সুস্থ হয়েছেন 2,000-এরও বেশি আক্রান্ত। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে 37 জন মারা গেছেন তার মধ্যে 24 জন পুরুষ ও 13 জন নারী। এর মধ্যে 35 জনের বাড়িতে ও 2 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,044 জন। করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় দেশের 102টি পরীক্ষাগারে 13,977টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা হয় 14,150টি। পরীক্ষায় করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হন 1,666 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,53,953 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2,163 জন, আর এই নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 2,62,953 জন। সিলেট বিভাগে কমছে করোনায় মৃত্যুর ঘটনা। গেল 5 দিনে বিভাগের মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় মারা গেছেন মাত্র 1 জন আক্রান্ত। দিন দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমছে। স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ আরও কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 75 জন। এর মধ্যে সিলেটে 55 জন, সুনামগঞ্জে 2 জন, হবিগঞ্জে 9 জন ও মৌলভীবাজারে 9 জন। মঙ্গলবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও 44 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার 27 জন, সুনামগঞ্জের 2 জন, হবিগঞ্জের 7 জন ও মৌলভীবাজারের 8 জন। নতুন এই শনাক্ত সহ সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,423 জনে। এর অর্ধেকই সিলেট জেলার। এখন পর্যন্ত সিলেট জেলায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 6,713 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 2,304 জন, হবিগঞ্জের 1,730 জন ও মৌলভীবাজার জেলার 1,676 জন।
এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টা করোনামুক্ত হয়েছেন 39 জন, আর সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ছাড়ালো 10,000। এখন পর্যন্ত সিলেট বিভাগে যে 10,015 জন রোগী সুস্থ হয়েছেন তার মধ্যে 5,193 জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের 2,037 জন, হবিগঞ্জের 1,269 জন ও মৌলভীবাজারের 1,516 জন রয়েছেন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনায় একজন মারা গেছেন, তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 22। এর মধ্যে সিলেট জেলার 154 জন, সুনামগঞ্জের 22 জন, হবিগঞ্জের 15 জন, মৌলভীবাজারের 21 জন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সালাউদ্দিনকে বয়কটের ডাক দিয়ে সিলেট মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 3:30টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও এই স্লোগান নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেটের ফুটবল প্রেমী ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফুটবল প্রেমীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, টানা 12 বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন কাজী সালাউদ্দিন। এক যুগের নেতৃত্বাধীন প্যানেলের কার্যক্রম মূল্যায়নে বাংলাদেশের ফুটবল প্রতিনিয়ত নিচের দিকে ধাবিত হচ্ছে। এর কারণ হচ্ছে সালাউদ্দিন দেশের ফুটবলের উন্নয়নে কোনো কাজ করেননি। তাই আসন্ন বাফুফে নির্বাচনকে ঘিরে সালাউদ্দিন বিরোধী আন্দোলন নেমেছেন তারা। মানববন্ধন থেকে ফুটবলের উন্নয়নে আয়োজকরা 9 দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে ছিল কাজী সালাউদ্দিন ও তার নির্বাচনী প্যানেলকে বয়কটপূর্বক দেশের কল্যাণে নিবেদিত ব্যক্তিকে ফুটবলে কাজ করার সুযোগ দেওয়া, বার্ষিক ফুটবল ক্যালেন্ডার তৈরি করা, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিতকরণ পূর্বক জিমনেশিয়াম তৈরি করা, দেশের ফুটবল প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে দেশের তৃণমূলের ফুটবলারদের নিয়ে কাজ করা ও ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে লীগ আয়োজন করা। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।